অদ্রিজা দেবীর পরিবারে স্বামী, দুই ছেলে, মেয়ে রূপালী এবং বড় ছেলের বড় বউ এবং দুই নাতি নাতনি আছে। পুরো পরিবার শীতের রাতে একটি ফাটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। তাদের বাড়ি অনেক পুরনো, একটি বড় কামরা ও একটি ছোট কামরা। বাড়িতে বাড়তি কম্বল না থাকার কারণে বড় ঘরে ৮ জন সদস্যকে একসঙ্গেই ঘুমাতে হয় এবং কম্বলটিও বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া ফাটা, যার জন্য খুব সহজেই ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে। সেদিনও তারা রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ অদ্রিজা দেবীর গা থেকে কম্বল খুলে যায়। কি ঠান্ডা পড়েছে, আমার হাড়ে পর্যন্ত ঠান্ডা বাতাস ঢুকে যাচ্ছে। উপরওয়ালা এত কষ্ট কেন? আর ওদিক থেকে কে কম্বল টানছিস রে? বুড়ো মানুষটা যে একটু আরাম করে ঘুমাবে তারও উপায় নেই দেখছি। আরে তোরা কি আমাকে শান্তিতে একটু ঘুমাতেও দিবি না? কি হচ্ছেটা কি রে? উফ মা, এত রাতে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? দেখতে তো পাচ্ছেন ছেলেটাকে কত কি করে ঘুম পাড়িয়েছিলাম। এমনিতেই ঠান্ডায় সবাই ঘুম ছেড়ে যাচ্ছে, তার উপরে আপনি এভাবে চেঁচামেচি করলে আর কি কেউ ঘুমাতে পারবে? হ্যাঁ, তুমি শুধু তোমার ছেলের ঘুমের ব্যাপারটাই দেখো। আমি যে বুড়ো মানুষ ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যাচ্ছি, তার দিকে তো কারোর খেয়ালই নেই। দেখো, আমার গা থেকে সব কম্বল খোলা হয়ে গেছে। এখন আমি এইভাবে শুয়ে থাকবো আর তোমরা সবাই নিশ্চিন্তে আরাম করে ঘুমাচ্ছ? আর যত জ্বালা হয়েছে আমার, সারাটা জীবন এই বাড়িতে কষ্ট করে 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 কাটিয়ে দিয়েছি, আর বুড়ো বয়সেও এই জ্বালা সহ্য করতে হচ্ছে। কি সমস্যা বলুন তো? আপনি সারা জীবন কষ্ট করেছেন কি না করেছেন সেই গল্প কি এখন শোনাতে হবে? দেখুন, প্রত্যেকদিন সেই একই কথা শুনে শুনে না আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এতই যদি কষ্ট করে সংসার সামলেছেন, তাহলে সংসারে কিছু করতে পারেননি কেন? বাড়িতে না একটা ভালো কম্বল আছে, না সবার আলাদা ঘর আছে। একটা ঘরে কষ্টে সৃষ্ট করে কাটাতে হচ্ছে। আর ওই ঘরটা তো আমার ছোট দেওয়ার কবজা করে বসে আছে, ওখানে কারো ঢোকাই যাবে না। একই ঘরের মধ্যে সবাই মিলে কুকুর বেড়ালের মতো থাকা হচ্ছে। কি বললে? তুমি এত বড় কথাটা বলতে পারলে বৌমা? তোমার যদি এতই কষ্ট হচ্ছে, তুমি এখানে আমাদের সঙ্গে আছো কেন? যাও না, যাও নিজের বাপের বাড়ি চলে যাও, সেখান থেকে কম্বল নিয়ে আসো, আর দরকার পড়লে একটা ঘর বানিয়ে নাও। কে তোমায় বারণ করেছে শুনি? উফ বাবা, এই মাঝরাতে আবার তোমরা দুজনে ঝামেলা শুরু করলে। বৌদি, তুমি একটু চুপ করে থাকতে পারো না নাকি? সব সময় তোমাকে মুখে মুখে তর্ক করতে হবে? মা তোমাকে কি এমন বললো বলো তো, যে তোমাকে এভাবে উত্তর দিতে হচ্ছে? হ্যাঁ, তোমার মা আমাকে তো কিছুই বলেনি, যত ঝামেলা তো সব আমিই করেছি। আর তুমি তো সবসময় আমার দোষটাই দেখতে পাও। কি হচ্ছে না হচ্ছে না শুনেই আমার উপরে দোষ দিয়ে দিলে। আর তুমি বা কি করবে? তোমার থেকে আর কি আশা করা যায়? তিনটি মহিলার এই চিৎকার চেঁচামেচিতে বাড়ির বাকি সদস্যদেরও ঘুম ভেঙে যায়। এই ঘটনা অদ্রিজা দেবীর পরিবারে প্রায় প্রত্যেক দিনই ঘটে থাকে। দিন রাত, দুপুরে বিকেলে কোনো কিছু বাদ মানে না। বাড়িতে যখন অভাব মাথা ঝাড়া দেয়, তখন অশান্তি হওয়াটাই স্বাভাবিক। বাড়িতে সবকিছুরই অভাব, তাই শাশুড়ি, বৌমা, ননদ, স্বামী সবার সাথেই সবার ঝামেলা লেগে থাকে। এভাবেই দিন কাটে এবং পরিস্থিতি সেই একই থাকে। এরই মাঝে হঠাৎ একদিন ছোট ছেলে বিপুল অজন্তা নামে একটি মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। হ্যাঁ রে বিপুল, তুই কাউকে না বলে এভাবে বিয়ে করে বউ নিয়ে চলে এসেছিস? তোর কি বাবা, মা, দাদা কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল না? অদ্রিজা দেবী ছোট ছেলেকে অনেক কথা শোনান, কিন্তু ছেলে মাকে কোনো না কোনো ভাবে বুঝিয়ে নেয়। আর সব থেকে বড় কথা হলো, অজন্তা তার সঙ্গে দুটো বড় বড় ট্রাঙ্ক এনেছিল, যার ভিতরে অনেক জিনিসপত্র ছিল। অদ্রিজা দেবীর মনে মনে বেশ লোভ হয়। তিনি আর আপত্তি না করে নতুন বৌমাকে বাড়ির ভেতরে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাদ দাও। বাড়িতে বউ এসে গেছে, এখন কি আর তাকে না থাকতে দিয়ে পারি? বড় বৌমা, যাও থালাটা নিয়ে এসো, একটু আলতা সিঁদুর নিয়ে আসবে। নতুন বৌমাকে একটু বরণ করতে হবে তো। আর শোনো, তোমার বাবাকে বলো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আনতে। ছেলে বিয়ে করে এনেছে, সবাই মিষ্টি মুখ করবে না। কিন্তু মা, এই মাত্র তো তুমি এত ঝামেলা করছিলে, হঠাৎ কি হলো? একেবারে চুপ করে গেলে। আরে একবার ভালো করে দেখ, ছোট বৌমা তার সঙ্গে দুটো বড় বড় বাক্স এনেছে। আমার মনে হয় ওর ভেতরে অনেক ভালো ভালো জিনিস আছে। আমাদের বাড়ির যা অবস্থা দেখতে পাচ্ছিস তো, আমাদের বাড়িতে একটা বউ এসেছে খালি হাতে, তাকে নিয়ে তো সারা জীবন চলতে হচ্ছে। এখন এই বউ যদি জিনিসপত্র নিয়ে আসে, তাহলে এর থেকে ভালো আর কি হবে বলতো? আমার ছোট ছেলের বিয়ে দেখে দিলে হয়তো বড় বউয়ের মতোই হতো।
তুমি তো একেবারে ঠিক কথা বলেছো মা। দাদা মনে হয় বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছে। নতুন বৌদিকে তো দেখে তাই মনে হচ্ছে। ওর বাবার বেশ পয়সা আছে। তুমি নতুন বৌদিকে বরণ করো, আমি বরং বাক্সগুলো খুলে গিয়ে দেখি কি কি আছে। এই বলে রূপালী অজান্তার বাক্স খুলে কি কি আছে না আছে দেখা শুরু করে। যা দেখে শিখা বলে, এ কি রূপালী, তুমি এভাবে ওর বাক্সগুলো খুলছো কেন? ওর ভেতরে হয়তো ওর প্রয়োজনীয় জিনিসপত্র আছে। এভাবে অন্যের বাক্স খোলা উচিত না। আরে বৌদি, তুমিও না, আমি কি কিছু নিয়ে নিচ্ছি নাকি? আসলে এত বড় বড় বাক্স দেখে মনে কৌতূহল লাগছে যে এর ভেতরে কি থাকতে পারে। ছোট বৌদি, তুমি আবার এইসব নিয়ে কিছু মনে করছো নাকি? অজান্তা নতুন বউ, ননদের মুখের উপরে সে আর কিছু বলতে পারে না, তাই হাসি মুখে সে উত্তর দেয়, আরে না না, আমি আবার কি মনে করব? ওখানে আমার ব্যবহারের কিছু জিনিসপত্র, কম্বল ইত্যাদি রয়েছে, আর তেমন কিছুই নেই। আরে বাহ, এটা দারুণ কম্বল! এত সুন্দর নরম কম্বল আমি তো আগে কখনো দেখিনি। মা দেখো না, কম্বলটা কত সুন্দর, এতে কিন্তু রাতে দারুণ ঘুম হবে। সত্যি কম্বলটা খুব সুন্দর, এতে তো বেশ গরমও হচ্ছে গো। এই, তোর কি কম্বলটা নিতে ইচ্ছা হচ্ছে? দেখ, যদি তোর পছন্দ হয় তাহলে তুই তোর বৌদিকে বল, ও যা বলবে তাই হবে। আমি বাবা এতে নেই। মা, এটা আপনি কি বলছেন? অজান্তা ওর বাপের বাড়ি থেকে নিজের জন্য কম্বল এনেছে। এমনিতেই আমাদের বাড়িতে এসব নেই। আমাদেরই ওকে না এইসব জিনিস দেওয়া দরকার ছিল। তার থেকে যদি ও নিজে নিয়ে আসে তাহলে শুধু এটা ওর। বড় বৌদি, তোমার কি সমস্যা বলো তো? আমি তো ছোট বৌদির সঙ্গে কথা বলছি। ছোট বৌদি যদি আপত্তি থাকে তাহলে আমি কি জোর করে আর নিতে পারি? তুমি না সবসময় সব ব্যাপারে নাক গলাতে এসো না, যেটা আমার একদমই পছন্দ না। ছোট বৌদি, তুমি বলো তো, আমি এই কম্বলটা নেবো তো? আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। তুমি যদি না দাও তাহলে আমার মনে খুব কষ্ট হবে কিন্তু। শ্বশুরবাড়ির লোকেদের এই রকম কথাবার্তা শুনে অজান্তার খুবই অদ্ভুত লাগে। সে রূপালীকে মুখের উপরে আর না বলতে পারে না। রূপালী প্রায় জোর করেই কম্বলটি নিয়ে চলে যায়। রাতের বেলা তারা সবাই বড় কম্বলে আরাম করে ঘুমায় এবং নতুন বউকে তাদের ছেঁড়া ফাটা কম্বলটি দিয়ে দেয়। রাতে ঘুমাতে ঘুমাতে অজান্তা শীতে খুবই কাঁপতে থাকে। ওহ বাবা গো, কি ঠান্ডা! আমি বাড়িতে কোনোদিনও এই ধরনের ছেঁড়া কম্বল ব্যবহার করিনি। মোটা কম্বল ছাড়া আমার তো ঘুমই হয় না। এই কম্বল তো পুরো বরফের মতো ঠান্ডা, তার উপরে বিভিন্ন জায়গায় ছেঁড়া। ঠান্ডা বাতাস তো হু হু করে ঢুকছে। বাবা গো, কি কষ্ট হচ্ছে। এভাবেই নতুন বৌমা সারা রাত শীতে কাঁপতে থাকে। বাপের বাড়িতে গরমে এবং আরামে দিন কাটানোর পর শ্বশুর বাড়িতে এসে হঠাৎ করে এত কষ্ট সে সহ্য করতে পারে না। তার উপরে অদ্রিজা দেবীর বাড়ির জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে। ভোর হতে না হতেই নতুন বউ জ্বরে কাঁপতে শুরু করে। এদিকে অদ্রিজা দেবী এবং তার পরিবার বেশ আরাম করে নতুন মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। পরের দিন সকালবেলা অদ্রিজা দেবী তার ছোট বৌমাকে ডেকে বলে, ওই গো ছোট বৌমা, তুমি কি এখনো ঘুমাচ্ছ নাকি? আরে বাবা, মানছি তুমি বড় লোক বাড়ির মেয়ে, তা বলে এত দেরি পর্যন্ত ঘুমাবে তা তো চলবে না। মানছি আমরা গরিব, কিন্তু আমরাও তো একটা নীতি নিয়ম মেনে চলি রে বাবা। এ বাড়ির বউ হয়ে এসেছো, তোমাকে কিন্তু বাড়ির সমস্ত নিয়ম মেনে চলতে হবে। নতুন বৌমার বাক্স থেকে কম্বল বার করে নির্লজ্জের মতন গায়ে দিচ্ছে। আবার ওদের নাকি নীতি নিয়ম আছে, পরের বাড়ির মেয়েকে তাদের যোগ্য সম্মান দেয় না, শুধু নিজেদের কথাই চিন্তা করে। এদের নাকি এবার এত বড় বড় কথা। মেয়েটা সারা রাত কিভাবে ঘুমালো কে জানে। শাশুড়ির কথা শুনে অজান্তা কোন রকমের বিছানা ছেড়ে উঠে পড়ে। তারপর বড় জায়ের সঙ্গে সমস্ত কাজকর্ম করতে থাকে। সারাদিন তার গায়ে জ্বর থাকে, সেই রাতেও তাকে ওভাবেই ঘুমাতে হয়। এভাবেই 3 দিন কাটার পর একদিন সকালে শিখা অজান্তাকে ডাকতে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তারপর যখন তার গায়ে হাত ঠেকায় তখন সে চমকে যায়। আরে বাপরে, অজান্তা তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মা, মা, ছোটদা, তোমরা কোথায়? তোমরা তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। এরপর সবাই ছুটে আসে এবং ডাক্তার ডাকা হয়। ডাক্তারবাবু এসে বাড়ির লোকজনের সামনে খুব চেঁচামেচি করে, কারণ ঠান্ডার কারণে অদ্রিজা নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয়। ডাক্তারবাবু অজান্তাকে একেবারে ঠান্ডার হাত থেকে থাকতে বলেন। এবার তো আপনারা একটু সচেতন হন। পরের বাড়ির মেয়ে কিভাবে আপনাদের কথা শুনে এই ঠান্ডায় ওই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল। ওর কি ঠান্ডা সহ্য করা অভ্যাস আছে? ওর কিছু হয়ে গেলে তখন আপনাদের কি হতো শুনি? ওর বাবা মাকে কি জবাব দিত ছোটদা? মানছি আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব, কিন্তু যেখানে সবকিছু হচ্ছে সেখানে দুটো কম্বল কিনতে কি সমস্যা? শিকার কথা শুনে বাড়ির সবাই তার সঙ্গে সম্মতি দেয়। অদ্রিজা দেবী নিজের ভুল বুঝতে পারেন। তিনি কিছু টাকা আলাদাভাবে সরিয়ে রেখেছিলেন। সেই টাকা দিয়ে 2 দিনে দুটো কম্বল কিনে আনেন এবং এরপর থেকে বাড়ির প্রত্যেকটা সদস্য ঠান্ডায় আরামে ঘুমোয় এবং নতুন বউ তার নিজের কম্বল নিয়ে নিশ্চিন্তে ঘুমোয়।
নরেন্দ্রবাবু ও কমলা দেবী বসন্তপুর গ্রামে বসবাস করতেন। তাদের একমাত্র ছেলে অভিষেক পড়াশোনার জন্য শহরে আসে। এই শহরে ঈশিতা নামের একটি মেয়ে বাস করত। ঈশিতার বাড়ি ছিল অভিষেকের কলেজে যাওয়ার রাস্তার ধারে। ঈশিতা তার বাবার সঙ্গে থাকতো। হায় ভগবান, এই গাড়ি কি এখনই খারাপ হতে মন গেল? এই মাঝ রাস্তায় কোথায় মেকানিক পাবো? এখন আমার কলেজ যেতে লেট হয়ে যাচ্ছে। ক্লাস শুরু হতে আর 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে কি করে পৌঁছাবো? কোনো গাড়িও তো দেখতে পাচ্ছি না। ওই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, দেখি লিফট দেয় কি। হেল্প 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 মি প্লিজ। ঈশিতার কথা শুনে বাইকটা সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ বলুন, আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমি তো মেকানিক না, কি করে আপনার গাড়িটা সারাবো? মেকানিককে ফোন করছে, আধ ঘন্টা লেট হবে বলছে। আমার কলেজে যাবার তাড়া রয়েছে, তাই আমি আপনাকে দেখতে পেয়ে লিফট চাইলাম। আমাকে একটু কলেজে পৌঁছে দেবেন? আচ্ছা, আপনার কলেজটা কোথায়? অ্যাড্রেসটা বলুন, তবে তো বুঝতে পারবো। এমনিতেই আমিও কলেজে যাচ্ছি, তাহলে আপনার কলেজে আপনাকে ছেড়ে দেবো। ওই যে সামনে গিয়ে ডান দিকে, ওটাই আমাদের কলেজ। ও আচ্ছা, আমি তো ওই কলেজেই যাচ্ছি। আমি ওই কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। আসুন তাহলে, আমার সঙ্গেই চলে আসুন। এই বলে তারা দুজনে বাইকে চেপে কলেজে পৌঁছে যায়। ঈশিতা গাড়ি থেকে নেমে বলে, ও থ্যাংক ইউ ভেরি মাচ পৌঁছে দেওয়ার জন্য। এখন আমরা ক্লাস টাইম হয়ে গেছে, এবার আমি আসছি। নেক্সট টাইম দেখা হবে। আরে ম্যাডাম, আপনার তো ফোন নাম্বারটা কমসে কম দিয়ে যান। যদি কখনো আপনার গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে তো আমাকে ফোন করলে আমার গাড়ি করে তো চলে আসতে পারবে। ও ফোন নাম্বার? ওকে, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি ফোন করে নেব। ভারী চালাক মেয়ে তো আপনি। আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটাই নিয়ে নিন। এই বলে ঈশিতা অভিষেকের নাম্বারটা নিয়ে ক্লাসে চলে যায়। তারপর থেকে দুজনের ফোনে কথাবার্তা বলা শুরু হয়। একদিন অভিষেক ঈশিতাকে ডেটিংয়ে নিয়ে যায়। ওয়াও, তোমাকে না একদম নাইস লাগছে। সরি সরি, তুমি বললাম বলে কিছু মনে করনি তো? আমাদের মধ্যে যখন বন্ধু হয়ে গেছে, তখন তুমি বললেই ভালো হয়। আমরা একে অপরের যখন বন্ধু হয়ে গেছি, তখন তুমি বললেই ভালো হয়। আমারও ভালো লাগবে। আচ্ছা অভিষেক, তোমার কাউকে ভালো লাগে? তুমি কাউকে ভালোবাসো? একজনকে ভালো লাগে, সে যদি চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। কাকে ভালো লাগে? আমাদের কলেজের কেউ? প্লিজ বলো না, তাকে খুব দেখতে ইচ্ছা করছে, বলো না। আমাদেরই কলেজের কেউ, ওই যে তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। ওকে সঙ্গে করেই নিয়ে এসেছি তোমার সঙ্গে পরিচয় করাবো বলে। ঈশিতা রাগে রাগে পিছন দিকে তাকাতে যাবে কি, তখন অভিষেক বলে, এ বাবা ঈশিতা, এইভাবে কাউকে দেখার চেষ্টা করে? তুমি না বুদ্ধিমতী। অভিষেকের কথা শুনে ঈশিতা আরো রেগে ওঠে এবং বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমাকে এভাবে ইনসাল্ট করছো তো? আমার একদমই ভালো লাগছে না। এই আমি চলে গেলাম। এই বলে উঠে দাঁড়িয়ে পেছনে তাকাতেই সে দেখতে পায় পিছন দিকে একটি বড় আয়নাতে ঈশিতার মুখ দেখা যাচ্ছে। ঈশিতা লজ্জায় মাথা নিচু করে নেয়। এবার দেখলে তো, মেয়েটা একদম পাগল একটা। আমি তো তোমার কথাই বলছি। আচ্ছা, পিছনে আর কে থাকতে পারে শুনি? তোমার পিছনে একটা বড় আয়না আছে, যাতে তুমি তোমার মুখটা আয়নায় দেখো। আমি তাই জন্যই বললাম। ও রিয়েলি? তুমি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করতে চাও? ঠিক আছে, এই ব্যাপারে আজই আমি বাবার সঙ্গে কথা বলবো। ঈশিতা বাড়ি গিয়ে বাবার সঙ্গে অভিষেকের ব্যাপারে কথা বলে। বাবার একমাত্র রাজকন্যা যা চায় বাবা তাই দেয়, তাই অভিষেককেও মেনে নেন। তাদের দুজনের বিয়ে ঠিক করে দেন। ঈশিতার বাবা যাদব বাবু বড় কোম্পানির মালিক। বিয়ের পর অভিষেককে তার কোম্পানিতে জয়েন করতে বলেন। ঈশিতা খুশি হয়ে অভিষেককে ফোন করে জানায়, হ্যালো বেবি, বাবা আমাদের বিয়ে মেনে নিয়েছে। এটা দারুণ অফার আছে তোমার জন্য। বাবা তোমাকে আমাদের কোম্পানিতে জয়েন করতে বলেছেন। তুমি বাবার একমাত্র জামাই, তাই তোমাকে বাবা নিজের কাছ থেকে কিছুতেই দূরে যেতে দেবে না। কিছুদিন পর দুজনেরই শহরে বিয়ে হয়ে যায়। অভিষেক হ্যান্ডসাম ছেলে এবং তার ব্যবহারও খুব ভালো, তাই ঈশিতার বাবা আর দেরি না করে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখে। এভাবেই দিন চলতে থাকে। তারপর বিয়ে 7 মাস হয়ে যায়। এমনই একদিন হঠাৎ অভিষেকের বাবা নরেন্দ্রবাবু অভিষেককে ফোন করেন। হ্যালো অভিষেক, তোদের 7 মাস হয়ে গেছে বিয়ে করেছিস। আমাদেরও তো বৌমাকে দেখার ইচ্ছা করে নাকি? এমনিতেই তোর মায়ের মন খারাপ বৌমাকে দেখার জন্য। আয় বাবা, একবার দেখা করে যা তোর মায়ের সঙ্গে। কে ফোন করেছে বেবি? কার সঙ্গে এত কথা বলছো? গ্রাম থেকে তোমার বাবা মা ফোন করেছে নাকি? কই আমাকে দাও, আমি একটু কথা বলি ওনাদের সঙ্গে। ঈশিতা আমাদের গ্রামে যেতে বলছে। মায়ের খুব দেখতে ইচ্ছা করছে তোমাকে, তাই বাবা ফোন করে জানালো। ও রিয়েলি? গ্রামে যাওয়ার কথা বলেছে? আমি যাব। আমার গ্রাম দেখতে খুব ইচ্ছে করে। কত গাছপালা আছে, নদী আছে, আমার খুব ভালো লাগে।
এই বলে অভিষেক ঈশিতাকে নিয়ে তার গ্রামে বাবা মার কাছে যায়। ঈশিতাকে দেখে শাশুড়ি কমলা দেবী বলেন, দেখো অভিষেকের বাবা, আমাদের বউ কত সুন্দর দেখতে, শহরের মেয়ে বলে কথা। এসো বৌমা এসো, তোমাকে বরণ করি। বড় বৌমা, নতুন বৌমা এসেছে, বরণ করবে, এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা, এই তো আমি ওদের জন্য খাবার বানাচ্ছিলাম। বাহ, আমার ছোট যা তো ভারী সুন্দর দেখতে হয়েছে। এই বলে কমলা দেবী ও তার বড় বৌমা মিলে ছেলে বৌমাকে বরণ করে ঘরে ঢুকতে বলে। ঈশিতা ঘরে ঢুকে বলে, ওহ কি গরম এখানে, বেবি খুব গরম হচ্ছে, এসি চালাও না, ভীষণ গরম এখানে, আমার খুব কষ্ট হচ্ছে। এরপর তার শাশুড়ি ও বড় যা এসে বলে, অভিষেক, বেবি কাকে বলছে? তোদের বেবি হবে নাকি? এ তো ভারী খুশির খবর। শুনেছো অভিষেকের বাবা, বৌমা বলছে বেবি হবে। এসি? সে আবার কি? আমি তো কোনোদিনও দেখিনি। গরম হলে আবার এসি লাগে নাকি? কি জানি বাপু, কোনোদিন দেখিনি আর জানিও না। আহ মা, বৌদি তোমরা একটু চুপ করবে কি? ঈশিতা আমাকে আদর করে বেবি বলে ডাকে। আর বৌদি, এসি হলো ঘর ঠান্ডা করার মেশিন, এসি চালানোর কিছুক্ষণ পরেই ঘর ঠান্ডা হয়ে যায়। ঈশিতা তুমি কিছু মনে করো না, আসলে আমাদের গ্রামের মানুষেরা এসি কি তা জানে না, তাই জন্যই বৌদি এইভাবে বলছিল। না, আমি কিছুই মনে করিনি বেবি। কিন্তু বেবি, কি করে থাকবো এখানে? আমার খুব কষ্ট হচ্ছে। একটা এসির ব্যবস্থা করো। পুরো গ্রামে কারোর এসি নেই? এ আবার কি কথা? এর থেকে তো শহর অনেক ভালো। কেন, খুব তো গ্রামে আসার জন্য লাফাচ্ছিলে? হ্যাঁ, আমাকে গ্রাম খুব ভালো লাগে, এবার থেকে গ্রামে পাখাতেই থাকতে হবে। বেবি, পাখাটা একটু জোরে করে দাও না, খুব গরম হচ্ছে। এই পাখাতে আমি আর থাকতে পারছি না, আমার একটা এসি দরকার। তুমি যেমন হোক করে কালকে একটা এসি নিয়ে এসো আমার জন্য। এর চেয়ে বেশি জোরে পাখা চলবে না, গ্রামে এমনিতেই লো ভোল্টেজ থাকে, আর এই লো ভোল্টেজে এসি মোটেই চলবে না। আর যদি খুব গরম লাগে, যাও ঠান্ডা জলে চান করে আসো, তাও একটু শরীরটা ঠান্ডা হবে। এখানে বাথটাবও নেই যে চান করব, তাতে জল ভরে বসে থাকলে গাটা একটু ঠান্ডা হতো, সেটাও তো করতে পারছি না। আহ, আমাকে বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও, পারলে তুমিও ঘুমিয়ে পড়ো। অসুবিধা হলে কালকে সকালে পাশে ওই যে নদীটা আছে, ওখানে গিয়ে জলে ডুবে বসে থাকবে। ঈশিতা পরের দিন সকালে উঠে ছোট ড্রেস পরে নদীতে স্নান করতে চলে যায়। ঈশিতাকে দেখে গ্রামের লোকজনেরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে এবং নদীর পাড়ে বসে বসে ঈশিতা স্নান করা দেখে আর ভাবে, পোশাক আশাক নেই বললেই চলে, এই অবস্থায় কেউ স্নান করতে আসে নাকি? এ বাবা, লজ্জায় তো মুখ দেখানো যাচ্ছে না। কিভাবে তুমি বাইরে আসলে? এটা কি ধরনের পোশাক? এসো, তোমাকে এই ধোয়া শাড়িটা ভালো করে পরিয়ে দিই। ঈশিতা পাড়ার কাকিমাদের কাণ্ড দেখে রেগে যায় এবং বলে, তোমরা কি করছো? আমাকে এইভাবে কাপড় দিয়ে জড়িয়ে দিচ্ছ কেন? এটা আমার ড্রেস, এটা আজকালকার ফ্যাশন, ছোট ড্রেস, তোমরা কি কখনো দেখোনি? ঈশিতা রেগে মেগে বাড়ি চলে আসে আর বলে, আমার এত দামি ড্রেসটাকে একেবারে নোংরা কাপড় দিয়ে ঢেকে দিল। ও মা, ছোট বউ, তুমি একই কাণ্ড করেছো? এ কি পরে তুমি বাইরে বেরিয়েছিল গো? ছি 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 বাবা গো, লজ্জায় তো তোমার দিকে তাকাতেই পাচ্ছি না। দীপার কথা শুনে শাশুড়ি সেখানে চলে আসেন এবং তার বৌমাকে দেখে অবাক হয়ে যায়। এরপর গ্রামের লোকজনেরা অভিষেকের বাড়ির সামনে এসে ঘেরাও করে। লোকেদের চেঁচামেচিতে বাড়ির লোকেরা সবাই বাইরে বেরিয়ে আসে। নরেন বাবু, বলছি কি, গ্রামে তো আমাদের একটা নাম আছে। নরেন বাবু, তা আপনার বৌমা এই যে এই কাণ্ডটা ঘটালো, এটা করে আপনারা কিছু বলছেন না কেন? যদি না কিছু বলেন তো ধীরে ধীরে আপনার মাথা কাটা যাবে। এই সব পোশাক আশাক পরে যদি বাইরে ঘোরাঘুরি করে, ছেলে ছোকরারা, ঘরের মেয়ে বউরা কি শিখবে? মেয়েদের মনে তো আস্তে আস্তে এটাই ফ্যাশন বলে মনে হবে। গ্রামের নাম আর থাকবে কি? আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার যথেষ্ট জ্ঞান আছে। আমি চাই আপনি বাড়ির সমস্যা বাড়িতে ভালো করে মিটিয়ে নিন, সেটা গ্রামে ছড়াতে দেবেন না। গ্রামের লোকেদের কথা শুনে অভিষেক ও তার বাবা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এমন সময় ঈশিতা বাইরে বেরিয়ে আসে এবং বলে, আপনারা আমাকে বলুন যা বলার, ওনাদের কোনো দোষ নেই এতে। যা করেছি আমি করেছি, আমার কাপড়ে কি খারাপই আছে? আমার খুব গরম হচ্ছে, তাই আমি ছোট কাপড় পরে নদীতে স্নান করতে গিয়েছিলাম, এতে তো কোনো দোষ নাই। ঈশিতার কথা শুনে শ্বশুর নরেন্দ্রবাবু তার ছেলে অভিষেককে বলে, বাবা, তোরা যেমন শহরে ছিলিস, শহরেই ফিরে যা, এখানে বৌমা অনেক কষ্টে পাচ্ছে।
এমনিতেই বৌমা এসি ছাড়া থাকতে পারে না, আর তাছাড়া গ্রামের লোকের কাছ থেকে আমাদের কথা শুনতে হচ্ছে। তার চেয়ে বরং তোরা শহরেই ফিরে যা। বাবার কথা শুনে অভিষেক বলে, ঠিক আছে বাবা, তুমি যা বললো সেটা আমি মেনে নেব। আর ও ছোট থেকে এসিতে থেকে মানুষ তো, তাই জন্যই ওর এখানে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে হয়তো। এই বলে তারা গ্রাম ছেড়ে আবারও শহরে ফিরে আসে এবং আগের মতো শহরে জীবনযাপন করতে থাকে।